পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা ৩২। ইদানিং তুষার নিজেকেই যেন চিনতে পারছে না। নিজের ভেতরে কি পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে, কোনো কিছুরই সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না সে। মাথার ভেতর বারবার একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, এটা কি আদৌ সম্ভব? তার মন বারবার না বলছে, বাধা দিচ্ছে, তবুও অনুভূতিগুলো থামছে না। রাইসাকে সে ছোটবেলা থেকে নিজের ছোট বোনের মতো করে দেখেছে। তার প্রতি দায়িত্ববোধ, স্নেহ সবকিছুই ছিল একদম স্বাভাবিক, নির্ভেজাল। কিন্তু হঠাৎ করেই কেন যেন সে অনুভূতিগুলো অন্যদিকে মোড় নিচ্ছে। নিজের ভেতরেই পরিবর্তন তাকে অস্থির করে তুলছে। সে ভাবতে থাকে, আহিল যদি এটা জানতে পারে তাহলে কি হবে? সে কি এটা মেনে নিতে পারবে, নাকি এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে? এইসব ভাবতে ভাবতেই তুষারের মাথা যেন ঝিমঝিম করতে থাকে। সে ঠিকমতো গাড়ি চালাতেও পারছিল না। সামনে রাস্তা থাকলেও তার মন যেন অন্য কোথাও হারিয়ে গেছে। শেষমেশ আর নিজেকে সামলাতে না পেরে সে গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে দেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, গভীর শ্বাস নিতে থাকে। তারপর ধীরে ধীরে বোতলটা খুলে পানি নিয়ে চোখ মুখে ছিটিয়ে দেয়। কিন্তু তাতেও যেন স্বস্তি মিলছে না। অবশেষে সে বোতল থেকে কিছুটা পানি নিয়ে নিজের মাথায় ঢেলে দেয়, যেন এই অদ্ভুত অস্থির চিন্তাগুলো জোর করে থামিয়ে দিতে পারে। এদিকে রিমিশাকে পাওয়া যাচ্ছে না। এই খবরটা পুরো বাড়িতে এক ধরনের ভয় আর আতঙ্কের ছায়া ফেলে দিয়েছে। সারা রাত কেউ চোখে এক ফোঁটা ঘুম আনতে পারেনি। প্রত্যেকটা মুহূর্তে যেন এক একটা দীর্ঘ ভারী সময়ের পরিণত হয়েছে। সাফায়াত পাটোয়ারি বিষয়টা একদম সহজভাবে নেননি। তিনি যেন পুরো একটা আর্মি ক্যাম্পের সমস্ত আর্মিকে নামিয়ে দিয়েছেন রিমিশাকে খুঁজে বের করার জন্য। চারদিকে লোক পাঠানো হয়েছে, প্রত্যেকটা সম্ভাব্য জায়গায় খোঁজ চলছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে, নীরব, উদ্বিগ্ন, অপেক্ষমান। কারো মুখে কোনো কথা নেই, শুধু সবার চোখে একটাই প্রশ্ন, রিমিশা কোথায়? এই ভারী নীরবতার মাঝে হঠাৎ করে একটা খবর আসে, রিমিশাকে পাওয়া গেছে। মুহূর্তের মধ্যেই যেন সবার বুক থেকে একটা বড় বোঝা নেমে যায়। এই স্বস্তির মাঝেই ফরিদা বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সিদ্ধান্ত নেন এতিমখানার বাচ্চাদের জন্য কয়েকটা ছাগল দান করবেন। অন্যদিকে মাহির আর তুষার আহিলের লোকেশন ট্র্যাক করে কিছু গার্ড নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে প্রথমেই আইজাকে দেখে মাহির বেশ অবাক হয়ে যায়। পরিস্থিতি তার কাছে প্রথমে পরিষ্কার না হলেও কিছুক্ষণ পর সব শুনে বিষয়টা বুঝতে পারে। আহিল তখন রাগে ক্ষোভে ফুঁসছে, তার চোখ মুখে স্পষ্ট রাগের ছাপ। সে আইজার দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, তুই কি ভেবেছিস তুই ওকে এখানে আটকে রাখলে আমি তোকে বিয়ে করব? তুই এমন একটা কাজ করবি আমি কখনো কল্পনাও করিনি। আর তুই যা করেছিস তার ফল কি হবে তুই নিজেও জানিস না। আহিলের প্রতিটা কথায় যেন তীব্র আঘাত লুকিয়েছিল। আইজা আর নিজেকে সামলাতে পারে না, তার গলা ভেঙে আসে, চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। সে ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করে, কিন্তু আহিলের মন তাতে একটুও নরম হয় না। সে আবার বলে, এই নাটক বন্ধ কর, চল আমার সাথে। আইজা কাঁদতে কাঁদতেই জিজ্ঞেস করে, কোথায়? আহিল ঠান্ডা কিন্তু ভীষণ কঠোর গলায় বলে, বাড়িতে। তোর ফুপু আর ফুপার সামনে তোর আসল মুখটা খুলে দেওয়ার জন্য। আইজা কিছুতেই যেতে চাইছিল না, সে বারবার অস্বীকার করতে থাকে। তখন আহিল আর সময় নষ্ট না করে দুজন গার্ডকে নির্দেশ দেয় আইজাকে গাড়িতে তুলে দিতে। এরপর সে নিজে রিমিশার হাত শক্ত করে ধরে। ধরাটাও যেন সাধারণ না, এমনভাবে ধরে যেন এক মুহূর্তের জন্য ছেড়ে দিলেই সে আবার হারিয়ে যাবে। এই অনুভূতিটা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল। সামনের গাড়িতে আহিল আর রিমিশা বসে, আর পেছনের গাড়িতে আইজাকে নিয়ে যাওয়া হয়। পুরো রাস্তা জুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। আহিল একটা কথাও বলে না, তার চেহারায় কঠোরতা, ভেতরে জমে থাকা ঝড়, সবকিছুই নীরবতায় ঢাকা পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামে পাটোয়ারি নিবাসের সামনে। গাড়ির হর্ন শোনামাত্র বাড়ির সবাই প্রায় দৌড়ে বাইরে চলে আসে। রিমিশা গাড়ি থেকে নামতেই ফরিদা বেগম ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেন। তার চোখে তখন স্বস্তি, ভালোবাসা আর একটা অভিমানও মিশে আছে। তিনি রিমিশার কপালে একটা চুমু দিয়ে কোমল গলায় বলেন, কোথায় ছিলে এতক্ষণ? খুব কষ্ট হয়নি তো? সাফায়াত পাটোয়ারি পরিস্থিতি সামাল দিতে সবাইকে ভেতরে যেতে বলেন। ঠিক তখনই ফরিদা বেগমের চোখে পড়ে আইজার উপর। তিনি কিছুটা অবাক হয়ে বলেন, আরে আইজা, এত রাতে তুই এখানে কোথা থেকে এলি? পরিস্থিতি এক মুহূর্তের জন্য থমকে যায়। এরপর আহিল ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার ঠোঁটে হালকা একটা তীর্যক হাসি ফুটে ওঠে। সে বলে, আম্মু,
আইজা তো সারা রাত রিমিশাকে খুঁজে শেষমেশ তাকে পেয়েছে, তাই না আইজা? একটু থেমে চারপাশে সবার দিকে তাকিয়ে সে আবার বলে, তুই বল, তুই যে রিমিশাকে কিডন্যাপ করে তারপর পুরো রাত খুঁজছিস, এই কথাটা যেন মুহূর্তের মধ্যে পুরো বাড়ির পরিবেশও বদলে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। কথাগুলো যেন বজ্রপাতের মতো সবার কানে আঘাত করে। রাইসা বিস্ময়ে চোখ বড় বড় করে বলে ওঠে, কি, আইজা আপু এতটা নিচে নামতে পারলো? ঠিক তখনই ফরিদা বেগম হঠাৎ করে হাত তুলে সবাইকে চুপ থাকতে ইঙ্গিত করেন। তারপর ধীরে ধীরে তিনি আইজার দিকে তাকান। তার সেই দৃষ্টি স্থির, গভীর, কঠোর, কিন্তু তার ভেতরে জমে থাকা আবেগ আর অস্থিরতা স্পষ্ট অনুভব করা যায়। সে নীরব দৃষ্টিতেই যেন হাজারটা প্রশ্ন, হাজারটা অভিযোগ লুকিয়ে আছে।